আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার একজন বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারোনি? আমার তো মাঝে মধ্যেই মনে হয় আমার আরো বড় কিছু হওয়ার কথা ছিল। বড় সাহিত্যিক, বড় মাপের শিক্ষক বা বড় মাপের ভালো মানুষ হওয়ার কথা ছিল। কিন্তু আমি হতে পারিনি। কেন পারিনি? এরকমই একটা গল্প আজকে আমি সাজিয়েছি। মাত্র ৫টা লাইনের গল্প। এই গল্প থেকে আমরা ইংরেজি করব। ইংরেজি করার সময় শুধু ইংরেজি করব বা ট্রান্সলেশন করব তা নয়। ইংরেজি করার সময় আমরা টেন্স শিখব, আমরা প্রিপোজিশন শিখব, আমরা অ্যাডভার্ব শিখব, মানে পার্টস অফ স্পিচ শিখব এবং এছাড়া ভোকাবুলারি তো শিখবই। তাহলে আসো আমরা দেখি আমাদের ৫ লাইনের গল্প এবং এই ৫টা লাইনের গল্পকে আমি যখন ভিডিওতে দিব তখন ৫ ভাগে ভাগ করে দিব। তোমার যতটুকু ভালো লাগবে, প্রথম অংশ যতটুকু ভালো লাগবে ততটুকু দেখার পর তুমি দ্বিতীয় অংশে চলে যেতে পারবে, দ্বিতীয় থেকে তৃতীয় অংশতে চলে যেতে পারবে। এই জন্য তোমাকে ডিসক্রিপশন বক্সে যেতে হবে। ডিসক্রিপশন বক্সে গেলে তুমি দেখবে ভিডিওটাকে ৫ ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, আসো দেখি তাহলে আমরা কেন কেউ কিছু হতে পারে আর কেউ কিছু হতে পারে না তার যোগ্যতা থাকা সত্ত্বেও। গল্পের শেষে আমরা বুঝতে পারব। তাহলে আমাদের গল্পের প্রথম লাইনটা হলো, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম তখন ইংরেজি ব্যতীত সকল বিষয়ে ভালো ছিলাম। এটাকে আমি আবার বলতে পারি, ইংরেজি ছাড়া সকল বিষয়ে ভালো ছিলাম, অথবা বলতে পারি ইংরেজি বাদে সকল বিষয়ে ভালো ছিলাম। তাহলে বাক্যটার দুইটা অংশ। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম, এই যে দেখছো বলছে ছিলাম, এটা থেকে বুঝতে পারছো এটা পাস্ট টেন্স। কেউ কোনো কিছু ছিল বা কোথাও ছিল, এটা হলে পারে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে বাক্যের মধ্যে আবার আছে যখন, আর এখানে আছে তখন। যদি কোনো বাক্য যখন দিয়ে শুরু হয় তাহলে আমাদেরকে বাক্যের শুরুতেই হোয়েন দিয়ে শুরু করতে হবে। তাহলে এটা হোয়েন দিয়ে আমরা শুরু করব। ছিলাম দিয়ে বুঝলাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট কোনটা? এই যে আমি। তাহলে হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, এ হয়ে গেল যখন আমি ক্লাস 6-এ ছিলাম। এগুলো আমি আরো ব্যাখ্যা করব, কিন্তু তার আগে আমি পুরো ইংরেজিটা করে নিই। তখন বলছে কি যে তখন ইংরেজি ব্যতীত বা ইংরেজি ছাড়া সকল বিষয়ে ভালো ছিলাম। আই ওয়াজ গুড অ্যাট অল সাবজেক্টস। ইংরেজি ব্যতীত বা ইংরেজি ছাড়া, তার ইংরেজি হচ্ছে এক্সেপ্ট। এই যে ব্যতীত, ছাড়া, বাদে, এগুলোর ইংরেজি হচ্ছে এক্সেপ্ট কি ইংলিশ। বাক্যটা আমি আরো একবার পড়ি। হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম, আই ওয়াজ গুড অ্যাট অল সাবজেক্টস এক্সেপ্ট ইংলিশ। এখন আসো আমরা এই বাক্যটাকে ভেঙে চুড়ে বোঝার চেষ্টা করি, যাতে আমরা ইংরেজিটা একদম গোড়া থেকে শিখতে পারি। আমরা ইংরেজিটা এমনভাবে শিখব যেমন মানুষ একবার সাঁতার শিখলে আর ভোলে না, যেমন মানুষ একবার সাইকেল চালানো শিখলে আর ভোলে না। সেইভাবে আমরা ইংরেজি শিখব, যেভাবে মাতৃভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা আমরা শিখেছি আর কখনো ভুলিনি। ওইভাবে আমরা ইংরেজি শিখব, যাতে আমরা ইংরেজি আর কখনো না ভুলি। তাহলে দেখো, এই যে বাক্যতে আছে হোয়েন, আর বাংলা বাক্যতে আছে যখন, তখন। এই যে আছে যখন তখন, এটার জন্য শুধুমাত্র এই হোয়েনটাই যথেষ্ট। এই হোয়েন দিয়েই হয়ে গেছে যখন তখন। ওকে, আচ্ছা। তারপরে আসো দেখো এখানে ওয়াজ কেন হলো, এটা আমরা দেখব। তার আগে আমরা দেখব এই যে এখানে আছে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম। এই শ্রেণীতে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। শ্রেণীতে, আমি যদি বলতাম যে শ্রেণীতে না, আমি যদি বলতাম শুধু শ্রেণী, তার ইংরেজি হতো কি ক্লাস।
CLASS, তার ইংরেজি হতো ক্লাস, কিন্তু বাংলাতে আমার আছে কি তে, শুধু শ্রেণী নাই, আছে শ্রেণী তে। এই যে তে হলো, এই কারণে এখানে চলে আসলো ইন। এই ইন প্রিপোজিশনটা দ্বারা এই তে এর ইংরেজিটা হলো। ক্লিয়ার? তাহলে এখন থেকে কি আমরা বলতে পারবো যে ষষ্ঠ শ্রেণীতে, তাহলে কি হবে ইন ক্লাস 6। ওকে, এইরকম। তাহলে আমি যদি বলি যে বাজার, এটার ইংরেজি মার্কেট, কিন্তু যদি বলি বাজারে, তখন আমার হবে ইন মার্কেট। এই যে একারটা যুক্ত হলো, এই কারণে ইংরেজিতেও ইন যুক্ত হলো। ঠিক আছে, ওকে। এরপরে আসি এই যে ছিলাম। এই ছিলাম দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন পাস্ট ইনডেফিনিট টেন্স কি থাকলে বোঝা যায়? এই ছিলাম থাকলে। যেমন কেউ কোনো কিছু ছিল, বা কেউ কোনো কিছুতে ছিল, বা কেউ কোথাও ছিল, এরকম বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন এই বাক্যতে বলছে যে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম, তার মানে যে সে যখন ষষ্ঠ শ্রেণীতে ছিল। আমরা আরেকটা উদাহরণ দিই। আমি যদি বলি যে আমি যখন বাজারে ছিলাম, আচ্ছা যখনটা আমরা বাদ দিই, আমি বাজারে ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ইন মার্কেট, আমি বাজারে ছিলাম। ওকে। যদি আয়ের জায়গাতে আমি যদি দিই ইউ, তখন এখানে আর ওয়াজ হবে না, তখন হবে ওয়ার। ইউ ওয়ার ইন মার্কেট, তার মানে তুমি বাজারে ছিলে। ইউ এর সঙ্গে কেন ওয়ার হবে আর আয়ের সঙ্গে কেন ওয়াজ হবে, এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও, তাহলে আমার এই চ্যানেলের প্লে লিস্টে যাও। প্লে লিস্টে টেন্স নামে একটা 1 ঘন্টার ভিডিও আছে, পুরো ভিডিও দেখতে হবে না। সেখান থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স, এই 3টা অংশ দেখবা। 12টা ভাগ করা আছে। এই 3টা অংশ দেখলেই তুমি বুঝতে পারবা যে কেন ইউ এর সঙ্গে ওয়ার হবে আর আয়ের সঙ্গে ওয়াজ হবে, ওখানে ব্যাখ্যা করা আছে। আমি আর এই ভিডিওতে এটা ব্যাখ্যা করছি না। আচ্ছা, ইউ ওয়ার ইন মার্কেট মানে তুমি বাজারে ছিলে। যদি হয় এখানে হি, তাহলে আবার এখানে হবে ওয়াজ। হি ওয়াজ ইন মার্কেট, সে বাজারে ছিল। আমি যদি বলি হি ওয়াজ ইন ক্লাস 6, তাহলে হবে সে ক্লাস 6-এ ছিল। ঠিক আছে, তাহলে আমরা ওয়াজ এর ব্যবহারটা এখানে শিখলাম পাস্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, এখন এটা তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স শিখলাম, কিন্তু যদি আমি বলি আই হ্যাম ইন ক্লাস 6, এর অর্থ আমি ক্লাস 6-এ আছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি ক্লাস 6-এ আছি। আমি যদি বলি শি ইজ ইন ক্লাস 6, এর অর্থ হলো সে ক্লাস 6-এ আছে, সে ক্লাস 6-এ আছে। আমি যদি বলি শি ইজ ইন মার্কেট, তাহলে হবে সে বাজারে আছে, সে বাজারে আছে। আচ্ছা, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এখন আমি যদি এখানে দিই শি উইল বি, শি উইল বি ইন মার্কেট, এর অর্থ হলো সে বাজারে থাকবে। এটা তখন হয়ে গেল ফিউচার ইনডিফিনিট টেন্স। শি উইল বি ইন মার্কেট, সে বাজারে থাকবে। আই উইল বি ইন মার্কেট, আমি বাজারে থাকব। এরকম শুধু আমি বাজার দিয়ে বলছি তার মানে এই না, এই বাজারের জায়গাতে তুমি যদি লেখো ঢাকা, যে শি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। শি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল। আর যদি বলি শি ইজ ইন ঢাকা, তাহলে হবে সে ঢাকায় আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে একটা ফ্রেজ আছে গুড অ্যাক্ট। এই যে অ্যাট, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গুডের সঙ্গে যদি অ্যাট বসে তাহলে বোঝায়
যে কেউ কোনো কিছুতে ভালো বা দক্ষ, তার মানে সেই বিষয়ে তার পর্যাপ্ত দক্ষতা আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি গুড অ্যাট। যেমন বলছে এখানে যে আই ওয়াজ গুড অ্যাট, মানে আমি ভালো ছিলাম। ভালো ছিলাম বলতে বোঝাতে চাচ্ছে যে আমি দক্ষ ছিলাম অল সাবজেক্টে, সব সাবজেক্টে আমি দক্ষ ছিলাম। তাহলে এই গুড অ্যাটের পরিবর্তে তোমরা ইচ্ছা করলে এটাও ব্যবহার করতে পারো স্কিলড অ্যাট অথবা স্কিলড ইন। এই কথাটা এভাবেও বলা যায় যে আই ওয়াজ স্কিলড ইন অল সাবজেক্টস, আমি সব সাবজেক্টে দক্ষ ছিলাম। তুমি বলতে পারো মাস্টারফুল অ্যাট। গুড অ্যাটের পরিবর্তে তুমি বলতে পারো মাস্টারফুল অ্যাট। আই ওয়াজ মাস্টারফুল অ্যাট অল সাবজেক্টস, আমি সব সাবজেক্টে দক্ষ ছিলাম। এখন গুড অ্যাট জানলেই তো হয়, তারপরেও আমাদেরকে স্কিলড অ্যাট বা মাস্টারফুল অ্যাট কেন জানা দরকার? কারণ একটা জিনিসের যখন আমরা বিভিন্ন রকম অল্টারনেটিভ বা বিকল্প জানবো, তখন আমাদের ইংরেজি বলতে লিখতে সুবিধা হবে, আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী হব ইংরেজি বলা বা লেখার ক্ষেত্রে। তুমি গুড অ্যাটের পরিবর্তে লিখতে পারো অ্যাড্রয়েট অ্যাট। অ্যাড্রয়েট অ্যাট মানেও দক্ষ। বলা যেতে পারে আই ওয়াজ অ্যাড্রয়েট অ্যাট অল সাবজেক্টস, আমি সব সাবজেক্টে দক্ষ ছিলাম। অথবা তুমি বলতে পারো শার্প অ্যাট। আই ওয়াজ শার্প অ্যাট অল সাবজেক্টস, আমি সব সাবজেক্টে দক্ষ ছিলাম। তোমাদের কাছে যদি খাতা কলম থাকে তাহলে এগুলো তুলে নাও, যদি খাতা কলম না থাকে তাহলে নিয়ে আসো, নিয়ে এসে এগুলো তুলে নাও। প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। তাহলে আমরা গুড অ্যাটের কিছু বিকল্প সিনোনিম আমরা জেনে নিলাম, ঠিক আছে। এবার আছে দেখো কি এক্সেপ্ট ইংলিশ। এর অর্থ হলো, এই যে আমি লিখেছি যে ইংরেজি ছাড়া অথবা ইংরেজি বাদে, অথবা বলতে পারি ইংরেজি ব্যতীত। আমি সব বিষয়ে ভালো ছিলাম ইংরেজি ছাড়া, অথবা ইংরেজি ছাড়া আমি সব বিষয়ে ভালো ছিলাম, ইংরেজি বাদে আমি সব বিষয়ে ভালো ছিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আরো কি করা যেতে পারে? যেমন আমি যদি বলি এক্সেপ্ট বাংলা, তার অর্থ কি হবে? তার অর্থ হবে বাংলা বাদে বা বাংলা ব্যতীত। হ্যাঁ, আমি যদি বলি আই, আই নয়, আমি যদি বলি উই ক্যান নট লিভ এক্সেপ্ট বাংলা, তাহলে কি হবে? আমরা পারি না বাঁচতে, মানে আমরা বাংলা ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট লিভ এক্সেপ্ট বাংলা। তাহলে এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন, এবং তার প্রিপোজিশনের পরে আমরা জানি সাধারণত নাউন বসে, প্রোনাউন বসে, এবং প্রোনাউন ক্লজ বসতে পারে। এখন প্রোনাউন ক্লজ বা নাউন ক্লজ কাকে বলে এগুলো আমরা পরে কোনো এক ভিডিওতে শিখবো। শুধু আজকে আমরা এটুক মনে রাখি যে এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে নাউন বা প্রোনাউন বসে। ঠিক আছে, আমরা আমাদের গল্পের প্রথম 1 নম্বর লাইনটা শিখে ফেললাম। এরপরে আমরা শিখব 2 নম্বর লাইন। আসো আমরা 2 নম্বর লাইনটা দেখি। দেখো দ্বিতীয় লাইনটা কি আছে? আমার খুব ইচ্ছা করত বা আমার খুব ইচ্ছা হতো আমি ইংরেজিতে ভালো হব। তাহলে এটা কি হয়? আমরা আগে প্রথম করি আমার খুব ইচ্ছা করত বা হতো। এটা দেখেই তুমি বুঝতে পারছো যে এটা অতীতের জিনিস, তাহলে এটা পাস্ট টেন্স। আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করি। আমার খুব ইচ্ছা হতো আই উইশড, আই উইশড এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ। আই উইশড আই কুড বিকাম গুড অ্যাট ইংলিশ, এটা করতে পারো। অথবা এটাকে আর একটা ইংরেজি করা যায় যে আই ওয়ান্টেড টু বি গুড
অ্যাট ইংলিশ। তুমি এটাও লিখতে পারো, আমার খুব ইচ্ছা করতো বা হতো আমি ইংরেজিতে ভালো হব। এর দুটাই করা যেতে পারে। এখন কথা হচ্ছে এখানে উইশড কেন হলো, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের স্ট্রাকচার আমরা কি জানি, সাবজেক্ট প্লাস V2। উইশ মানে ইচ্ছা করা, সেখান থেকে উইশড উইশড, আমরা সাবজেক্ট প্লাস V2, এই হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন কথা হচ্ছে এখানে উড কেন হলো। এখানে বলছে যে আমি ইংরেজিতে ভালো হব, কথাটা শুনে মনে হচ্ছে ফিউচার ফিউচার একটা ভাব আসতেছে। তাহলে তো এখানে উইন হওয়ার কথা ছিল, তাই না? যে আই উইল, আমি হব, আই উইল, বা আই উইল বি, আমি হব, আই উইল বি। কিন্তু উইল বি না হয়ে কেন এখানে উড বিকাম হয়েছে বা উড বি হয়েছে? কারণ এই যে যদি কখনো পাস্ট টেন্স প্রথমেই থাকে, তাহলে পরের উইলটা উড হয়ে যায়, পরের উইল উড হয়ে যায়, ক্যান কুড হয়ে যায়। ঠিক আছে? তুমি যদি মডেল অক্সিলারি সম্বন্ধে আরো ভালো জানতে চাও, তাহলে এই চ্যানেলেরই প্লে লিস্টে চলে যাও, স্পোকেন ইংলিশ অ্যান্ড রাইটিং স্কিলে তুমি চলে যাও। ওখানে মডেল অক্সিলারির জন্য আলাদা করে খুব সুন্দর করে ভিডিও বানানো আছে, সেখানে তুমি আরো বিস্তারিত জানতে পারবে। এখানে তুমি শুধু এটাই মনে রাখবে যে উইস্ট, যেহেতু এটা পাস্ট টেন্স প্রথমে শুরু হয়েছে, তাই পরে যদি উইলের মতো কোনো কিছু আসে, উইল বি, সেটা হয়ে যাবে উড বি, কারণ এটা পাস্ট। বাংলাতে ফিউচার ফিউচার মনে হলেও এটা ইংরেজিতে কিন্তু পাস্ট পাস্ট অর্থে ব্যবহার করছে। আচ্ছা, আই উইশড আই উড বিকাম, বিকাম এটা কিন্তু ভার্বের মেইন ফর্ম। এটা ভার্বের মেইন ফর্ম কেন? কারণ তোমরা জানো উড, কুড, ক্যান, উইল, মে, মাইট এগুলো মডেল অক্সিলারি, এগুলোর পরে সবসময় ভার্বের প্রথম রূপ বসে। ঠিক আছে? আচ্ছা, আর এই গুড অ্যাট, গুড অ্যাট নিয়ে তো আমরা কথা বলেছি, তাই না? আর ইংলিশ, এই যে বলছে ইংরেজিতে, ইংরেজিতে, তো শুধু যদি ইংরেজি হতো তাহলে ইংরেজির ইংলিশ তো হচ্ছে ইংলিশ, কিন্তু এখানে বলছে তে। এই যে তে আছে, এই কারণে এই অ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট, যখন বলছে অ্যাট ইংলিশ তখন হয়ে যাচ্ছে ইংরেজিতে। ঠিক আছে? এই, তাহলে আমাদের দ্বিতীয় বাক্যটাও আমাদের বোঝা হয়ে গেল। এবার আসো আমরা গল্পের 3 নম্বর বাক্যতে যাই। দেখো আমাদের 3 নম্বর বাক্যটা কি আছে, কিন্তু দুঃখের বিষয় আমি কখনোই দক্ষ শিক্ষকের সান্নিধ্য পাইনি। এটার ইংরেজি কি হবে? বাট আনফর্চুনেটলি আই নেভার গট, অথবা লিখতে পারো হ্যাড দ্য গাইডেন্স অফ এ স্কিল্ড টিচার। বাট আনফর্চুনেটলি আই নেভার গট দ্য গাইডেন্স অফ এ স্কিল্ড টিচার। এখন আসো আমরা দেখি, এখানে বলছে কিন্তু দুঃখের বিষয়, এটার ইংরেজি হচ্ছে, কিন্তুর ইংরেজি বাট আমরা জানি, তাহলে দুঃখের বিষয় এটার ইংরেজি আমরা করতে পারি কি? আনফর্চুনেটলি। আনফর্চুনেটলি এটার পরিবর্তে আমরা লিখতে পারি স্যাডলি। আমি যদি বলতাম বাট স্যাডলি আই নেভার গট দ্য গাইডেন্স অফ এ স্কিল টিচার, তাও কিন্তু হতো দুঃখের বিষয়। আমি এই স্যাডলির পরিবর্তে আমি লিখতে পারি রিগ্রেটাবলি। রিগ্রেটাবলি, রিগ্রেট মানে দুঃখ করা, সেখান থেকে রিগ্রেটেবল দুঃখজনক, আর রিগ্রেটেবলি মানে দুঃখজনক ভাবে। দুঃখজনক ভাবে আর দুঃখের বিষয় একই জিনিস। ঠিক আছে? আমি বলতে পারি বাট রিগ্রেটেবলি আই নেভার হ্যাড দ্য গাইডেন্স অফ এ স্কিল টিচার, আমি কখনো দক্ষ শিক্ষকের সান্নিধ্য পাইনি। তাহলে খাতা কলমে তুলে নাও যে আনফর্চুনেটলি এর পরিবর্তে আমরা লিখতে পারি স্যাডলি অথবা রিগ্রেটেবলি। এবার আসো দেখো, আই নেভার গট দ্য গাইডেন্স অফ এ স্কিল টিচার, এই যে আমি দক্ষ শিক্ষকের সান্নিধ্য পাইনি,
এই পাইনি থেকে কি বোঝাচ্ছে? আমরা যেহেতু প্রথম থেকে যখন গল্পটা পড়ছি আমরা জানি যে গল্পটা পাস্ট টেন্সে গল্পটা হচ্ছে। এরকম কোনো বাক্যের শেষে যদি থাকে পাইনি, খাইনি, যাইনি, বুঝিনি, করিনি, এরকম হলে পারে এটা আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সেই করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স মানে হলো সাবজেক্ট প্লাস V2, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই, নেভার, গট। এই যে গেট, গট, গট, সেখান থেকে গট নিয়েছি। অথবা হ্যাভ, হ্যাভ মানেও কোনো কিছু পাওয়া, কোনো কিছু পাওয়া হ্যাভ বোঝায়। সেখান থেকে হচ্ছে কি হ্যাভ, হ্যাড, হ্যাড। এই হ্যাড হলো V2, এইখান থেকে হয়ে গেল হচ্ছে সাবজেক্ট V2। আমি কখনো পাইনি। এই নেভার, এই কখনোই, কখনোই ইংরেজি হচ্ছে আই নেভার। কিন্তু আমি কখনোই পাইনি, আই নেভার গট বা আই নেভার হ্যাড। কিন্তু আমি কখনোই না দিয়ে যদি আমি যদি বলি যে আমি পাইনি, কখনোই এই কথাটা যদি না থাকে তাহলে কি হবে? তার আগে আমি দেখি যে আমি পেলাম, এটার ইংরেজি কি? আমি পেলাম, এটার ইংরেজি হচ্ছে আই গট। এটা সাবজেক্ট, এটা V2। বাক্যের শেষে যদি থাকে পেলাম, খেলাম, গেলাম, আসলাম, তুমি গেলা, তুমি বললা, তুমি করলা, তাহলে এটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে। এছাড়াও টেন্সের আমার কিন্তু একটা ভিডিও বানানো আছে, প্লে লিস্টে যাও, টেন্সের ভিডিওতে যাও, যে টেন্সের যেটা পাস্ট ইনডেফিনিট ভাগ করা আছে ডিসক্রিপশন বক্সে, যে পাস্ট ইনডেফিনিটে যাও, ওখানে আরো বেশি বোঝানো আছে। আমি এখানে কিছুটা বুঝিয়ে দিচ্ছি। আমি পেলাম, আই গট। তাহলে যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি আমি বলি যে আমি পাইনি বা পেলাম না, তখন কি হবে? তখন হবে ডিড নট। তখন হবে ডিড নট। মনে রাখবে যে পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে ডিড নট ব্যবহার করতে হয়। তাহলে সাবজেক্ট আই, তারপর ডিড নট গেট, তখন কিন্তু আবার এটা V1 ব্যবহার করতে হবে। তখন এই V2টা হয়ে যাবে V1। কেন হবে? কারণ এই যে ডিড, এটা অলরেডি একটা V2, ডু, ডিড, ডান। তাই এরপরে আবার এই ডিডের পরে আবার একটা V2-র পরে আবার V2 বসানো যাবে না, যে আই ডিড নট গট, কখনোই বসানো যাবে না। আগে করতে হবে আই ডিড নট গেট, আমি পাইনি। আচ্ছা, এটাকেও কয়েকটা ভাগে ভাগ করি, যে আমি পেলাম। কিন্তু যদি আমি বলি যে আমি পাই, তার ইংরেজি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আই গেট। আমি পেলাম, তার ইংরেজি আই গট। আর আমি যদি বলি আমি পাবো ভবিষ্যতে, আমি পাবো, তাহলে কি হবে? আই উইল গেট। এটাও V1, আই উইল গেট, আমি পাবো। তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট করতে যে আমরা প্রেজেন্টও শিখলাম, আবার ফিউচার ইনডেফিনিটও শিখলাম। ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বর বাক্য এখন দেখি। এটা দেখলাম। আর এই যে বলছে সান্নিধ্য, সান্নিধ্য মানে কি? গাইডেন্স। গাইডেন্স এটা হচ্ছে নাউন। গাইডেন্স মানে হচ্ছে পথ প্রদর্শন, বা যে পথ দেখায়, পথ দেখানোর কাজ যেটা, সেটা হচ্ছে, সেই নামটা হচ্ছে গাইডেন্স, সান্নিধ্য। আই নেভার গট দ্য গাইডেন্স অফ এ স্কিল্ড টিচার। তাহলে যে গল্পের শুরুতে বলেছিলাম যে কেউ কিছু হতে পারে বা পারে না, কেন? কারণ অনেক মানুষেরই যোগ্যতা থাকে কিছু না কিছু হওয়ার, কিন্তু সঠিক পথ প্রদর্শন বা সঠিক গাইডেন্স না পাওয়ার কারণে কিন্তু অনেকেই অনেক কিছু হওয়ার কথা থাকলেও হতে পারে না। ঠিক আছে। আচ্ছা, আসো এবার আমরা গল্পের 4 নম্বর বাক্যটা দেখি। তাহলে দেখো 4 নম্বর বাক্যটা কি আছে? তবে আমি সহজেই দমে যাওয়ার পাত্র ছিলাম না। সহজেই দমে যাওয়ার পাত্র ছিলাম না। এই যে বলছে তবে, এটার ইংরেজি কি হবে? হাউএভার, HOWEVER, হাউএভার। আমি সহজেই দমে যাওয়ার পাত্র ছিলাম না, তাহলে এটাও কি পাস্ট টেন্স? যেহেতু বলছে ছিলাম না, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই
ওয়াজ নট, যেহেতু না আছে, ছিলাম না, ইংরেজি হচ্ছে ওয়াজ নট। আই ওয়াজ নট, কি ছিলাম না? পাত্র। পাত্র মানে এখানে বোঝাতে চেয়েছে এমন একজন। আমি এমন একজন ছিলাম না যে সহজেই দমে যাবে বা হেরে যাবে। আই ওয়াজ নট সামন টু গিভ আপ ইজিলি, সহজেই। সহজে এটার ইংরেজি ইজিলি, ঠিক আছে। এবার আমরা দেখি, তাহলে আমরা আগেই জানলাম যে তবে, তবের ইংরেজি হচ্ছে হাউএভার। তাহলে আমরা যদি কথায় কথায় যদি স্পিকিং করার সময় যদি আমাদের মধ্যে আসে তবে কথার মধ্যে, তাহলে আমরা কি ব্যবহার করব? হাউএভার। বাট, বাট মানেও কিন্তু মাঝে মধ্যে কিন্তু তবে বোঝায়। তো আমরা কথা বলার সময় যদি আমরা কথা বলছি, বেশ কয়েকটা কথা বলছি, প্রথমে একবার কিন্তু আসলো, পরে যদি আবার কিন্তু আসে, প্রথম কিন্তুতে আমরা বসাবো বাট, এবং পরের কথার কিন্তুতে আমরা বসাবো হাউএভার। ওকে, ঠিক আছে, কথাটাকে সুন্দর করার জন্য, শ্রুতিমধুর করার জন্য। আচ্ছা, আমি এখন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি এরকম বোঝায় যে যদি মেইন ভার্ব যদি না থাকে, যে আমি ছিলাম না, কেউ কিছু ছিল অথবা কেউ কিছু ছিল না, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় ওয়াজ অথবা ওয়ার। কোথায় ওয়াজ হয়, কোথায় ওয়ার হয়, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে ওয়াজ, কোন সাবজেক্টের সাথে ওয়ার হয়, এটার জন্য তুমি আমার যে টেন্সের ভিডিওটা আছে সেটাতে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশটা দেখো, ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে তুমি 12টা টেন্সকে ভাগ ভাগ অবস্থায় দেখতে পাবে। যে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখে আসলে তুমি বুঝতে পারবে কোথায় ওয়াজ হয় আর কোথায় ওয়ার হয়। তাহলে এখানে আমরা মেনলি শিখব যে কেউ কোনো কিছু ছিল না, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় ওয়াজ নট অথবা ওয়ার নট। তাহলে এই যে আই ওয়াজ নট, আমি ছিলাম না, এর ইংরেজি আই ওয়াজ নট, আমি ছিলাম না। কি ছিলাম না? সামন, পাত্র, এমন একজন। আমি এমন একজন ছিলাম না, বা আমি পাত্র ছিলাম না। আই ওয়াজ নট সাম ওয়ান। আমি যদি বলি আমি দোষী ছিলাম না, আই ওয়াজ নট গিল্টি, আমি দোষী ছিলাম না, ঠিক আছে। আমি যদি বলি যে আমি বোকা ছিলাম না, তাহলে কি হবে? আই ওয়াজ নট ফুল, আমি বোকা ছিলাম না। যদি হয় সে বোকা ছিল না, শি ওয়াজ নট ফুল। কিন্তু যদি বলে তারা বোকা ছিল না, তখন হবে দে ওয়ার নট, তখন হবে দে ওয়ার নট ফুল, তারা বোকা ছিল না। দে ওয়ার নট গিল্টি, তারা দোষী ছিল না, ঠিক আছে। এটা তো গেল হচ্ছে পাস্ট টেন্স। কিন্তু যদি প্রেজেন্ট টেন্স হয়, যে আমি ছিলাম না, আমি পাত্র ছিলাম না, মানে আমি এমন কেউ ছিলাম না, আই ওয়াজ নট সামন, কিন্তু কথাটা যদি এরকম হয় যে আমি এমন পাত্র না, যদি বলি আমি এমন পাত্র না প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে? আই অ্যাম নট সামন, আমি এমন কেউ না যে টু গিভ আপ ইজিলি, সহজেই হাল ছেড়ে দিব বা দমে যাওয়া, আমি দমে যাওয়ার পাত্র না। তাহলে হবে আই অ্যাম নট সামন টু গিভ আপ ইজিলি। ওকে, আর আমি যদি ফিউচার টেন্স করি, যে আমি এমন কেউ হব না যে সহজেই হেরে যাবে, বা আমি এমন কেউ হব না যে সহজেই দমে যাবে, তাহলে কি হবে? আই উইল নট বি সামন টু গিভ আপ ইজিলি, আই উইল নট বি সামন টু গিভ আপ ইজিলি, আমি এমন কেউ হব না যে সহজেই দমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা ফিউচারটাও এখানে শিখে ফেললাম। আসো তাহলে আমরা ওয়াজ নট এটুকু বুঝে ফেললাম। এখন দেখি টু গিভ আপ ইজিলি, এই যে এটা কেন হলো দমে যাওয়া? এই যে ওয়াজ নট, এটা আমাদের কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে আবার একটা ভার্ব আছে, সেটা হচ্ছে দমে যাওয়া বা হেরে যাওয়া। তার ইংরেজি হচ্ছে গিভ আপ। গিভ আপ মানে সহজে হাল ছেড়ে দেওয়া বা সহজেই আহ কোনো কিছুতে পরাজয় স্বীকার করা। তার ইংরেজি হচ্ছে গিভ আপ বা দমে যাওয়া। তো এইটা যেহেতু একটা অক্সিলারি ভার্ব, এরপরে যখন আবার একটা ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, এটা মেন ভার্ব নয়, এটা এই জন্য টু প্রিপোজিশন দিয়ে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে।
টু প্রিপোজিশন দিয়ে তারপরে আমরা টু এর পরে আমরা জানি সবসময় ভার্বের মেন ফর্ম হয় বা বেস ফর্ম হয়, এই জন্য গিভ, গেভ, গিভেন থেকে আমরা ভার্বের প্রথম রূপটা নিয়েছি গিভ, টু গিভ অফ ইজিলি। এখন এই টু গিভ অফকে তুমি আবার করতে পারো কি, টু লস হার্ট ইজিলি, এটাও লিখতে পারে যে আই ওয়াজ নট সামন টু লস হার্ট ইজিলি, আমি এমন কেউ ছিলাম না যে সহজেই আশাহত হয়ে যাব। লস হার্ট এর অর্থ হলো আশাহত হওয়া, বা এটাকে আমি ওটাই বলতে পারি যে আমি এমন কেউ ছিলাম না যে সহজেই দমে যাব। অথবা তুমি বলতে পারো টু ব্যাক ডাউন ইজিলি, টু ব্যাক ডাউন ইজিলি, আই ওয়াজ নট সামন টু ব্যাক ডাউন ইজিলি, আমি এমন কেউ ছিলাম না বা আমি এমন কেউ না যে সহজেই পিছিয়ে আসবে। আমি সহজেই পিছিয়ে আসার মতো কেউ ছিলাম না। যদি আমি একসাথে বলি তাহলে বাক্যটা হবে এরকম, আমি পিছিয়ে আসার মতো বা সহজেই পরাজয় বরণ করার মতো বা সহজেই হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলাম না। ঠিক আছে, এবার আসো আমরা 5 নম্বর বাক্যটা দেখব এবং এই 5 নম্বর বাক্যটাই আমাদের গল্পের শেষ। এবার আসো দেখি শেষ বাক্যটা কি আছে, যে আমি ভালো বইয়ের মাধ্যমে নিজে নিজে ইংরেজি শিখেছিলাম। তাহলে ইংরেজি করার আগে আমাদেরকে প্রথমে কি করব, আমরা ভার্ব খুঁজে বের করব। এই যে শিখেছিলাম, তাই না, এটা হচ্ছে ভার্ব। কে শিখেছিল? আমি, তাহলে এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আর ভার্ব যেহেতু পেয়ে গেলাম, তাহলে আমাদের ইংরেজি করা এখন সুবিধা হবে। কারণ কি? কারণ ইংরেজিতে প্রথমে সাবজেক্ট এবং তারপরেই ভার্ব বসে। এটা যেহেতু শিখেছিলাম, করেছিলাম, বলেছিলাম এরকম যদি থাকে, সে বলল, সে করেছিল, সে বলেছিল, বা সে বলল, সে করলো, সে দেখলো, এগুলো হলে পরে আমাদের কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স আরো ভালো করে শেখার জন্য আমার টেন্সের ভিডিওতে চলে যাও, পাস্ট ইনডেফিনিট টেন্সে যে দেখে আসো, খুব বিস্তারিতভাবে ভালোভাবে অ্যাক্টিভ প্যাসিভ সহ বোঝানো আছে। তাহলে আসো আমরা প্রথমে সাবজেক্ট বোঝাই। বলছে আই শিখেছিলাম, লার্নড, LEARNED, লার্নড। এটা আবার তুমি কি করতে পারো? LEARNT, লার্নড, এটাও লিখতে পারো। এটা কিন্তু আমাদের হচ্ছে V2, সাবজেক্ট প্লাস V2। আমি শিখেছিলাম, কি শিখেছিলাম? ইংলিশ। আই লার্নড ইংলিশ, কিভাবে শিখেছিলাম? নিজে নিজে। নিজে নিজের ইংরেজি হচ্ছে অন মাই ওন। ভালো বইয়ের মাধ্যমে, এই যে মাধ্যমে, এটার ইংরেজি হচ্ছে থ্রু, THROUGH, থ্রু গুড বুকস, ভালো বইয়ের মাধ্যমে। আই লার্নড ইংলিশ অন মাই ওন থ্রু গুড বুকস, ভালো বইয়ের মাধ্যমে। তাহলে এটা যে পাস্ট ইনডেফিনিট টেন্স কেন, সেটা তো আমি ব্যাখ্যা করেই দিলাম। অথবা তুমি আমার টেন্সের পাস্ট ইনডেফিনিট যেটা ভিডিও, সেটা দেখতে পারো আরো বিস্তারিত বোঝার জন্য। এখন আসো এই অন মাই ওন, এটা নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, শুধু পাস্ট ইনডেফিনিট টেন্স শিখলে তো হবে না, আমরা আরেকটু শিখি। হ্যাঁ, যেমন এখানে বলছে যে আই লার্ন, আমি শিখেছিলাম। কিন্তু আমি যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করি, যে আমি শিখি, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V1, তাহলে হবে আই লার্ন। কিন্তু আমি যদি বলি যে আমি শিখবো, ফিউচার, ফিউচার হলে কি হয়? সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আই উইল লার্ন। আই লার্নড ইংলিশ, আমি ইংলিশ শিখেছিলাম। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আর আই উইল লার্ন, আমি ইংরেজি শিখব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করলাম? টেন্স শিখলাম এখান থেকে। হ্যাঁ, এবার আসো আমরা কথা বলি অন মাই ওন নিয়ে। অন মাই ওন এর অর্থ নিজে নিজে।
এটার পরিবর্তে তুমি এটাও লিখতে পারো বাই মাইসেলফ। এর অর্থও নিজে নিজে। আমি বলতে পারি আই লার্নড ইংলিশ বাই মাইসেলফ থ্রু গুড বুকস। অথবা আমি বলতে পারি সলো। সলো মানেও একা একা বা নিজে নিজে। আই লার্নড ইংলিশ সলো থ্রু গুড বুকস। অথবা আমি বলতে পারি অ্যালোন। আই লার্নড ইংলিশ অ্যালোন থ্রু গুড বুকস। আমি একা একাই ইংরেজি শিখেছিলাম। এখন দেখো এই জিনিসটা লার্ন লার্নড দুইটাই হতে পারে। লার্ন LARNED লার্নড LARNED লার্নড। লার্ন লার্নড লার্নড অথবা লার্ন LEARNT লার্নড LEARNT লার্নড। এটাও হতে পারে। লার্ন লার্নড লার্নড লার্ন লার্নড লার্নড। এটা ব্রিটিশরা বলে থাকে। এর শেষে যেটা টি আছে এটা ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা, ইংল্যান্ডের লোকেরা এই লার্নড বলে থাকে। আর অন্যান্য দেশে লার্নড, আমেরিকানরা বা অন্য দেশে এই লার্নডও বলে থাকে। আমরা যেহেতু ব্রিটিশও না, আমরা আমেরিকানও না, আমরা দুইটার যে কোনো একটা বললেই হবে। তাহলে আমরা শিখে গেলাম। লাস্ট একটা জিনিস বলার আছে, সেটা হলো থ্রু। আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রু, THROUGH, থ্রু মানে হচ্ছে মাধ্যমে। তাহলে এখানে বলছে থ্রু গুড বুকস, এর অর্থ হচ্ছে ভালো বইয়ের মাধ্যমে। তাহলে আমি যদি বলি থ্রু নিউজ পেপার, তাহলে কি হবে? সংবাদপত্রের মাধ্যমে। সংবাদপত্রের মাধ্যমে। তাহলে আমি যদি বলি আই নিউ দ্য ফ্যাক্ট থ্রু নিউজ পেপার, তাহলে কি হবে? আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টা জানতে পারলাম। নিউ, নো নিউ নোন, এটা V2, মানে জানতে পারলাম, পাস্ট টেন্সে বলতে হবে। আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টা জানতে পারলাম। তাহলে থ্রু হলে পারে তার হয় কি? মাধ্যমে, থ্রু নিউজ পেপার। থ্রু বাংলা মানে বাংলার মাধ্যমে। উই ক্যান টক, আমরা কথা বলতে পারি থ্রু বাংলা, বাংলার মাধ্যমে। আমরা বাংলার মাধ্যমে কথা বলতে পারি। থ্রু পেন, কলমের মাধ্যমে। উই ক্যান রাইট থ্রু পেন, আমরা কলমের মাধ্যমে লিখতে পারি। ঠিক আছে? তো এরকম হচ্ছে বিষয়টা। তাহলে এই হলো আমাদের গল্পের শেষ। তাহলে আমি যেটা শুরুতে শুরু করেছিলাম যে আমরা কেউ কিছু হতে পারি না কেন, যোগ্যতা থাকা সত্ত্বেও, হয় আমরা খুব ভালোভাবে চেষ্টা করি না, অথবা আমাদেরকে পথ দেখানোর জন্য পর্যাপ্ত জ্ঞানসম্পন্ন বা দক্ষ মানুষ না থাকার কারণেও আমরা অনেক সময় আমাদের সঠিক লক্ষ্য অর্জন করতে পারি না। তাই তুমি যদি ইংরেজিতে সঠিকভাবে শিখতে চাও, সঠিক লাইনে থাকতে চাও, তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো। আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাকে গাইড দেওয়ার। ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।